অর্থনীতি অনার্স তৃতীয় বর্ষ ইন্টারমিডিয়েট ম্যাক্রো ইকোনমিক্স টপিক 5 আইএসএলএম মডেলের তৃতীয় ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি প্রফেসর শওকত আলম। আইএসএলএম মডেলের উপর মোট 8টি ক্লাস নেওয়ার পরিকল্পনা নিয়ে শুরু করলেও ক্লাসের সময় ব্যক্তি বেড়ে যাওয়ায় ক্লাসের সংখ্যা বাড়াতে হচ্ছে। তাই আমাদের ক্লাসের যে ক্রম ছিল সেই ক্রমটি ঠিক রাখা যাচ্ছে না। যারা নিয়মিত ক্লাসগুলো করছো তাদেরকে বলবো তোমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলো করবে এবং প্রতিটি ক্লাস আত্মস্থ করার চেষ্টা করবে, কারণ পূর্বের ক্লাস না করে পরের ক্লাস বোঝা যাবে না। আমরা যত সামনের দিকে অগ্রসর হব তত বিষয়গুলো জটিল হতে থাকবে এবং বারবার পূর্বের ক্লাসের রেফারেন্সগুলো আসতে থাকবে। তাই কোনো ক্লাস বাদ দেওয়া যাবে না। আইএসএলএম মডেলের সবগুলো ক্লাস প্লেলিস্টে আলাদাভাবে ফোল্ডার করে দেয়া আছে। তাছাড়া প্রতিটি ভিডিওর নিচে অন্যান্য ক্লাসের লিঙ্কগুলোও দেয়া আছে। আরেকটা কথা বলা দরকার, সেটা হলো আমার ক্লাসগুলোতে এ পর্যন্ত যা কিছু আলোচনা করা হয়েছে সেগুলোর সাথে বাংলায় রচিত বইগুলোর খুব একটা মিল নেই, বিশেষ করে চিত্রের ক্ষেত্রে। তাই প্রতিটি ভিডিওর নিচে লেকচারগুলোর পিডিএফ ফাইলের লিঙ্ক দেয়া হচ্ছে, যেগুলোর সাইজ খুব বেশি বড় নয়। তোমরা ইচ্ছে করলে পিডিএফ ফাইলগুলো ডাউনলোড করে নিতে পারো। ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য তোমরা এক্সপ্লোরিং ইকোনমিক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আজ আইএসএলএম মডেলের তৃতীয় ক্লাস। আজকের আলোচ্য বিষয় মুদ্রা বাজার ও এলএম রেখা 2, দি মানি মার্কেট অ্যান্ড দি এলএম কার্ভ 2। আজ আলোচনা করা হবে এলএম রেখার ঢাল, স্লোপ অফ দি এলএম কার্ভ, তারল্য ফাঁক ও এলএম রেখা, দি লিকুইডিটি ট্র্যাপ অ্যান্ড দি এলএম কার্ভ, ক্লাসিক্যাল পরিস্থিতি ও এলএম রেখা, দি ক্লাসিক্যাল কেস অ্যান্ড দি এলএম কার্ভ, এলএম রেখার বিভিন্ন অঞ্চল, ডিফারেন্ট রিজিয়নস অফ এলএম কার্ভ। আজকের ক্লাসের শুরুতে রয়েছে এলএম রেখার ঢালের নির্ধারক সমূহ। রাজস্ব নীতি অর্থাৎ ফিসক্যাল পলিসি ও মুদ্রানীতি বা মনিটারি পলিসির কার্যকারিতার ক্ষেত্রে আইএস রেখা ও এলএম রেখার ঢাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আইএস ও এলএম রেখার ঢাল কোন কোন বিষয় দ্বারা নির্ধারিত হয় তা জানা খুবই জরুরি। তাই আজকের ক্লাসটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ইতিপূর্বে আইএসএলএম মডেলের প্রথম ক্লাস তৃতীয় অংশে আইএস রেখার ঢাল নিয়ে আলোচনা করা হয়েছে। আজ আলোচনা করা হবে এলএম রেখার ঢাল নিয়ে। এলএম রেখার সমীকরণ সুদের হার আই ও জাতীয় আয় ওয়াই এর মধ্যে সম্পর্ক নির্দেশ করে যখন মুদ্রা বাজারে ভারসাম্য বজায় থাকে। প্রদত্ত এলএম রেখার সমীকরণ একটি সরলরৈখিক সমীকরণ বা লিনিয়ার ইকুয়েশন। লিনিয়ার ইকুয়েশনের সাধারণ রূপ হল y ইজ ইকুয়াল টু mx প্লাস c, যেখানে x এবং y দুটি চলক, m x এর সহগ বা সমীকরণের ঢাল, c একটি ধ্রুবক। অনুরূপভাবে এলএম সমীকরণে y এবং i দুটি চলক, যেখানে y হলো জাতীয় আয় এবং i হলো সুদের হার। k বাই h এই সমীকরণের ঢাল এবং -1/h হোল ইন্টু m বার বাই p বার এটি এলএম সমীকরণের ছেদক। এখানে k হলো আয়ের প্রেক্ষিতে অর্থের চাহিদার সংবেদনশীলতা এবং h হলো সুদের হারের প্রেক্ষিতে অর্থের চাহিদার সংবেদনশীলতা। k এবং h উভয়ের মান শূন্যের চেয়ে বড়। k is greater than 0 এবং h is also greater than 0। সুতরাং k by h অনুপাত অর্থাৎ k divided by h is also greater than 0। এর অর্থ হলো এলএম রেখার ঢাল ধনাত্মক, অর্থাৎ আয় বৃদ্ধি পেলে সুদের হার বৃদ্ধি পায়, আয় হ্রাস পেলে সুদের হার হ্রাস পায়। আয়ের সাথে সুদের হারের একটি ধনাত্মক সম্পর্ক বিদ্যমান এবং এলএম রেখাটি এই কারণে ডান দিকে ঊর্ধ্বগামী একটি রেখা। কিন্তু এলএম রেখা কতটা খাড়া অথবা ঢালু হবে সেটি নির্ভর করে এই কে
অথবা এইচ এর মানের উপর। অতএব এলএম রেখার ঢাল দুটি বিষয়ের উপর নির্ভর করে। এক, আয়ের প্রেক্ষিতে অর্থের চাহিদার সংবেদনশীলতা বা রেসপন্সিভনেস অব দি ডিমান্ড ফর মানি টু ইনকাম কে এর মানের উপর, এবং দুই, সুদের হারের প্রেক্ষিতে অর্থের চাহিদার সংবেদনশীলতা বা রেসপন্সিভনেস অব দি ডিমান্ড ফর মানি টু দি ইন্টারেস্ট রেট এইচ এর মানের উপর। প্রথমে আলোচনা করব এলএম রেখার ঢালের উপর আয়ের প্রেক্ষিতে অর্থের চাহিদার সংবেদনশীলতা কে এর প্রভাব নিয়ে। এই জন্য আমরা দুটি কে বিবেচনা করি, একটি কে এবং অপরটি কে প্রাইম। কে এর সাথে সম্পর্কিত অর্থের চাহিদা রেখা এল এবং কে প্রাইমের সাথে সম্পর্কিত অর্থের চাহিদা রেখা এল প্রাইম। যদি কে প্রাইম ইজ গ্রেটার দেন কে হয়, তবে কে প্রাইমের সাথে সম্পর্কিত এলএম রেখার ঢাল কে এর সাথে সম্পর্কিত এলএম রেখার ঢালের চেয়ে বড় হবে। অর্থাৎ আয়ের প্রেক্ষিতে অর্থের চাহিদার সংবেদনশীলতা বেশি হলে এলএম রেখার ঢাল বেশি, এবং আয়ের প্রেক্ষিতে অর্থের চাহিদার সংবেদনশীলতা কম হলে এলএম রেখার ঢাল কম হয়। কে এর মান যদি বেশি হয় তাহলে এলএম রেখার ঢাল বড় হয়, এবং কে এর মান যদি ছোট হয় তাহলে এলএম রেখার ঢাল ছোট হবে। বিষয়টি আমরা রেখাচিত্রের সাহায্যে বিস্তারিত ব্যাখ্যা করব। এলএম রেখার ঢালের উপর আয়ের প্রেক্ষিতে অর্থের চাহিদার সংবেদনশীলতার প্রভাব চিত্রের সাহায্যে ব্যাখ্যা করার জন্য চারটি প্যানেল ব্যবহার করা হবে। একটি হচ্ছে ক প্যানেল, যেখানে অর্থের লেনদেন চাহিদা, খ প্যানেলে একটি 45 ডিগ্রি রেখা, গ প্যানেলে মুদ্রা বাজারের ভারসাম্য, এবং ঘ প্যানেলে দুটি এলএম রেখা, একটি কে প্রাইমের সাথে সম্পর্কিত এলএম রেখা এলএম প্রাইম এবং কে এর সাথে সম্পর্কিত এলএম রেখা অঙ্কন করা হবে। ক প্যানেলে ভূমি অক্ষে আয় ওয়াই এবং লম্ব অক্ষে অর্থের লেনদেন চাহিদা এলটি দেখানো হয়েছে। খ প্যানেলে উভয় অক্ষে অর্থের লেনদেন চাহিদা এলটি নির্দেশ করা হয়েছে। গ প্যানেলে ভূমি অক্ষে রিয়াল মানি ব্যালেন্সেস এম/পি এবং লম্ব অক্ষে সুদের হার আই নির্দেশ করা হয়েছে। এবং সর্বশেষ ঘ প্যানেলে ভূমি অক্ষে আয় ওয়াই এবং লম্ব অক্ষে সুদের হার আইকে নির্দেশ করা হয়েছে। ক প্যানেলে অর্থের লেনদেন চাহিদা এলটি অঙ্কন করা হয়েছে। ধরা যাক এলটি একটি কম সংবেদনশীল অর্থের লেনদেন চাহিদা রেখা। কম সংবেদনশীল অর্থের লেনদেন চাহিদা রেখা। ধরা যাক y1 প্রাথমিক আয়স্তর। উক্ত আয়স্তরে অর্থের লেনদেন চাহিদার পরিমাণ LT1। অর্থের লেনদেন চাহিদার সাথে অর্থের ফটকা চাহিদা যোগ করে অর্থের চাহিদা রেখা L1 পাওয়া যায়। M/P প্রকৃত অর্থে যোগান রেখা। প্রকৃত অর্থে যোগান স্থির বলে রেখাটি উলম্ব। অর্থের চাহিদা এবং যোগান রেখা পরস্পর E1 বিন্দুতে ছেদ করে। অতএব E1 মুদ্রা বাজারের প্রাথমিক ভারসাম্য বিন্দু এবং I1 ভারসাম্য সুদের হার। ঘ প্যানেলে স্মল E1 বিন্দু I1 ও Y1 এর সংমিশ্রণ নির্দেশ করে যখন মুদ্রা বাজারে ভারসাম্য বিরাজ করে। অতএব স্মল E1 এলএম রেখার একটি বিন্দু। ধরা যাক আয় Y1 থেকে Y2 তে বৃদ্ধি পায়। Y2 আয় স্তরে অর্থের লেনদেন চাহিদার পরিমাণ LT2 এবং অর্থের চাহিদা রেখা L2। অর্থের লেনদেন চাহিদা LT1 থেকে LT2 তে বৃদ্ধি পাওয়ায় অর্থের চাহিদা রেখা ডানে স্থানান্তরিত হয়। নতুন অর্থের চাহিদা রেখা এবং যোগান রেখা পরস্পর E2 বিন্দুতে ছেদ করে। অতএব E2 মুদ্রা বাজারের পরিবর্তিত ভারসাম্য বিন্দু এবং E2 বিন্দুতে ভারসাম্য সুদের হারের পরিমাণ I2। মুদ্রা বাজারের ভারসাম্য সুদের হার I2 এবং আয়স্তর Y2 এর সংমিশ্রণ ঘ প্যানেলে স্মল E2 বিন্দু দ্বারা নির্দেশিত। অতএব E2
এলএম রেখার অপর একটি বিন্দু। E1 এবং E2 সংযোগকারী রেখাটি নিম্ন এলএম রেখা, যা অর্থের লেনদেন চাহিদা এলটি এবং মোট চাহিদা এল এর সাথে সম্পর্কিত। এখন আমরা ক প্যানেলে অপর একটি লেনদেন চাহিদা রেখা অঙ্কন করব, যেখানে কে এর মান বেশি। তাহলে আমাদের নতুন যে অর্থের লেনদেন চাহিদা রেখাটি হবে, সেটি পূর্বের লেনদেন চাহিদা রেখার উপরে অবস্থান করবে। ধরা যাক এলটি প্রাইম অর্থের নতুন চাহিদা রেখা, যেখানে কে এর মান কে প্রাইম। যেহেতু কে প্রাইমের মান কে এর চেয়ে বড়, তাই এলটি প্রাইম রেখাটি এলটি রেখার উপরে অবস্থান করে। অধিক সংবেদনশীল অর্থের লেনদেন চাহিদা রেখা, অধিক সংবেদনশীল। এলটি রেখাটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে কে এর মান বৃদ্ধি পায় এবং ঘড়ির কাঁটার দিকে ঘুরলে কে এর মান হ্রাস পায়। এলটি প্রাইম রেখায় Y1i স্তরে অর্থের লেনদেন চাহিদার পরিমাণ LT1 প্রাইম, এবং এটি আমরা খ প্যানেল হয়ে গ প্যানেলে নিয়ে গেলে অর্থের চাহিদা রেখা পাচ্ছি L1 প্রাইম, যেখানে কে এর মান কে প্রাইম এবং ওয়াই এর মান Y1। তাহলে Y1 এবং কে প্রাইমের সাথে সম্পর্কিত অর্থের চাহিদা রেখা L1 প্রাইম। এই L1 প্রাইম রেখা অর্থের যোগান রেখা এম বার বাই পি বারকে E1 প্রাইম বিন্দুতে ছেদ করে। অতএব E1 প্রাইম মুদ্রা বাজারে ভারসাম্য বিন্দু, এবং এই ভারসাম্য অবস্থায় সুদের হারের পরিমাণ I1 প্রাইম। এই ভারসাম্য সুদের হার এবং আয়স্তর Y1 এর সংমিশ্রণ স্মল E1 প্রাইম বিন্দু দ্বারা নির্দেশ করা হয়েছে। এখন আমরা Y2i স্তরে অর্থের লেনদেন চাহিদাকে দেখাব। Y2i স্তরে অর্থের লেনদেন চাহিদা LT প্রাইম রেখা থেকে আমরা পাচ্ছি LT2 প্রাইম, এবং অর্থের চাহিদা রেখা L2 প্রাইম, যেখানে কে এর মান কে প্রাইম এবং আয় স্তর Y2। আয় বৃদ্ধির কারণে অর্থের চাহিদা রেখা ডান দিকে স্থানান্তরিত হয়েছে। এখন এই নতুন অর্থের চাহিদা রেখা L2 প্রাইম অর্থের যোগান রেখা এম বার বাই পি বারকে E2 প্রাইম বিন্দুতে ছেদ করে। অতএব E2 প্রাইম মুদ্রা বাজারের নতুন ভারসাম্য বিন্দু, এবং এই ভারসাম্য অবস্থায় সুদের হারের পরিমাণ I2 প্রাইম, এবং ঘ প্যানেলে এই I2 প্রাইম এবং Y2 এর সংমিশ্রণ স্মল E2 প্রাইম বিন্দু দ্বারা নির্দেশ করা হয়েছে। E1 প্রাইম এবং E2 প্রাইম বিন্দুর সংযোগকারী রেখা LT প্রাইমের সাথে সম্পর্কিত নতুন LM রেখা, যার নাম দেয়া হয়েছে LM প্রাইম। এটি হচ্ছে কে প্রাইম এর সাথে সম্পর্কিত, এবং LM হচ্ছে কে এর সাথে সম্পর্কিত LM রেখা। এখন আমরা কে প্রাইম ও কে এর ক্ষেত্রে Y1 হতে Y2 তে আয় বৃদ্ধির ফলাফল বিশ্লেষণ করব। কে এর ক্ষেত্রে অর্থাৎ LT অর্থের লেনদেন চাহিদা রেখার ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ আয় বৃদ্ধি অর্থাৎ Y1 হতে Y2 তে আয় বৃদ্ধির ফলে অর্থের লেনদেন চাহিদা কম বৃদ্ধি পায়। ফলে অর্থের চাহিদা রেখা ডান দিকে কম স্থানান্তরিত হয় এবং সুদের হারও কম বৃদ্ধি পায়। ফলে এলএম রেখা ঢালু বা ইলাস্টিক হয়। অন্যদিকে কে প্রাইমের সাথে সম্পর্কিত অর্থের লেনদেন চাহিদা রেখা এলটি প্রাইমের ক্ষেত্রে একই পরিমাণ আয় বৃদ্ধির ক্ষেত্রে অর্থের লেনদেন চাহিদা অধিক পরিমাণ বৃদ্ধি পায়। ফলে অর্থের চাহিদা রেখা ডান দিকে অধিক স্থানান্তরিত হয়। বাজার ভারসাম্য বজায় রাখার জন্য সুদের হার অধিক বৃদ্ধি পায়। ফলে এলএম রেখাটি তুলনামূলকভাবে খাড়া হয়। অতএব আমরা দেখতে পাচ্ছি, যখন এলটি রেখা ঢালু বা
কে এর মান কম হয় তখন এলএম রেখা ঢালু, এবং এলটি যখন খাড়া হয় অথবা কে এর মান বেশি হয় তখন এলএম রেখা খাড়া হয়। আশা করি চিত্র থেকে বিষয়টি পরিষ্কার হয়েছে। আমরা অ্যালজাব্রিক্যালিও বিষয়টি দেখাতে পারি। প্রথম যে অর্থের চাহিদা রেখা সেটি হচ্ছে এল সমান কে ওয়াই মাইনাস এইচ আই, অর্থাৎ এই দুইটি চাহিদা রেখার ক্ষেত্রে আমাদের কে এর মান হচ্ছে কে, আয়ের পরিবর্তন হলে অর্থের চাহিদার পরিবর্তন হয়, অতএব অর্থের চাহিদার পরিবর্তন সমান কে ইন্টু চেঞ্জ ইন ওয়াই। অনুরূপভাবে এল প্রাইমের ক্ষেত্রে চেঞ্জ ইন এল প্রাইম ইজ ইকুয়াল টু কে প্রাইম ইন্টু চেঞ্জ ইন ওয়াই। যেহেতু কে প্রাইম ইজ গ্রেটার দেন কে আমরা ধরে নিয়েছি, সেহেতু কে প্রাইমকে এইচ দ্বারা এবং কে কেও এইচ দ্বারা ভাগ করলে যে অনুপাত পাওয়া যাবে সেই অনুপাতদ্বয়ের ক্ষেত্রে অসমতার চিহ্নটি অপরিবর্তিত থাকবে, অর্থাৎ কে প্রাইম ওভার এইচ ইজ গ্রেটার দেন কে ওভার এইচ। এখন কে প্রাইম বাই এইচ কি? কে প্রাইম বাই এইচ হলো এল এম প্রাইম রেখার ঢাল এবং কে বাই এইচ হলো এল এম রেখার ঢাল। অতএব আমরা বলতে পারি যে স্লোপ অফ এল এম প্রাইম ইজ গ্রেটার দেন স্লোপ অফ এল এম। সুতরাং কে এর মান যদি বৃদ্ধি পায় তবে এল এম রেখার ঢালও বৃদ্ধি পায়। অর্থের লেনদেন চাহিদা রেখা যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করে তবে এল এম রেখাটিও অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করবে। আবার যদি অর্থের চাহিদা রেখা ক্লকওয়াইজ রোটেট করে তবে এল এম রেখাটিও ক্লকওয়াইজ রোটেট করবে। আশা করি এল এম রেখার ঢালের উপর আয়ের প্রেক্ষিতে অর্থের লেনদেন চাহিদার সংবেদনশীলতার প্রভাব তোমরা বুঝতে পেরেছ। কোনো কোনো বাংলা বইতে অর্থের লেনদেন চাহিদা রেখার ঢাল পরিবর্তনের মাধ্যমে এল এম রেখা স্থানান্তর হয় বলে চিত্রসহ বর্ণনা করা হয়েছে, যা সঠিক নয়। কারণ কে এর মান ভিন্ন হলে দুটি এল এম রেখার ঢাল ভিন্ন হয় এবং অর্থের যোগান স্থির থাকায় রেখাদ্বয়ের ছেদক একই হয়। অর্থাৎ এই এল এম প্রাইম এবং এল এম রেখাদ্বয় পরস্পর একটি জায়গাতে ছেদ করে, সুতরাং এই দুইটি রেখা কখনো সমান্তরাল হওয়া সম্ভব নয়। এবার দেখা যাক এল এম রেখার ঢালের উপর সুদের হারের প্রেক্ষিতে অর্থের চাহিদার সংবেদনশীলতা এইচ এর প্রভাব কি। এই জন্য আমরা দুটি এইচ বিবেচনা করব, একটি এইচ এবং অন্যটি এইচ প্রাইম। এইচ এর সাথে সম্পর্কিত অর্থের চাহিদা রেখা এল এবং এইচ প্রাইমের সাথে সম্পর্কিত অর্থের চাহিদা রেখা এল প্রাইম। যদি এইচ প্রাইম এইচ এর চেয়ে বড় হয় অর্থাৎ এইচ প্রাইম ইজ গ্রেটার দেন এইচ হয় তবে এল এম প্রাইম রেখার ঢাল এল এম রেখার ঢালের চেয়ে কম হবে। অর্থাৎ সুদের হারের প্রেক্ষিতে অর্থের চাহিদার সংবেদনশীলতা বেশি হলে এল এম রেখার ঢাল কম এবং সুদের হারের প্রেক্ষিতে অর্থের চাহিদার সংবেদনশীলতা কম হলে এল এম রেখার ঢাল বেশি হয়। এখন বিষয়টি আমরা চিত্রের সাহায্যে ব্যাখ্যা করব। ক প্যানেলে মুদ্রাবাজারের ভারসাম্য অর্থাৎ অর্থের চাহিদা ও যোগান এবং খ প্যানেলে এইচ ও এইচ প্রাইমের সাথে সম্পর্কিত দুটি এল এম রেখা যথাক্রমে এল এম ও এল এম প্রাইম দেখানো হবে। ক প্যানেলে ভূমি অক্ষে রিয়াল মানি ব্যালেন্স বা অর্থের প্রকৃত পরিমাণ এবং লম্ব অক্ষে সুদের হার আই নির্দেশ করা হয়েছে। এম বার বাই পি বার অর্থের যোগান রেখা, অর্থের যোগান স্থির ধরায় রেখাটি উলম্ব। খ প্যানেলে ভূমি অক্ষে আয় ও উৎপাদন ওয়াই এবং লম্ব অক্ষে সুদের হার আই নির্দেশ করা হয়েছে। ধরা যাক একটি নির্দিষ্ট আয় স্তর ওয়াই ওয়ানে অর্থের চাহিদা রেখা এল ওয়ান। আমরা এখানে অর্থের লেনদেন চাহিদা রেখা আলাদাভাবে অঙ্কন করিনি, সরাসরি অর্থের চাহিদা রেখা অঙ্কন করা হয়েছে। সুতরাং এল ওয়ান এর মধ্যে অর্থের লেনদেন চাহিদা এবং অর্থের ফটকা চাহিদা দুটোই
রয়েছে। অর্থের চাহিদা রেখা L1 অর্থের যোগান রেখাকে E1 বিন্দুতে ছেদ করে, অতএব E1 মুদ্রাবাজারের ভারসাম্য বিন্দু এবং I1 ভারসাম্য সুদের হার। খ প্যানেলে I1 সুদের হার এবং Y1 আয় স্তর এর সংমিশ্রণ E1 বিন্দু দ্বারা নির্দেশ করা হয়েছে। সুতরাং E1 LM রেখার একটি বিন্দু। ধরা যাক আয় Y1 হতে Y2 তে বৃদ্ধি পায়। Y2 আয় স্তরে অর্থের চাহিদা রেখা L2। আয় বৃদ্ধি পাওয়ায় অর্থের লেনদেন চাহিদা বৃদ্ধি পায়, ফলে অর্থের চাহিদা রেখা L1 হতে ডানে L2 তে স্থানান্তরিত হয়। L2 ও অপরিবর্তিত অর্থের যোগান রেখা পরস্পর E2 বিন্দুতে ছেদ করে, অতএব E2 Y2 আয় স্তরে মুদ্রাবাজারের ভারসাম্য বিন্দু এবং I2 ভারসাম্য সুদের হার। খ প্যানেলে I2 ও Y2 এর সংমিশ্রণ স্মল E2 বিন্দু দ্বারা নির্দেশিত। E1 এবং E2 এর সংযোগকারী রেখা H এর সাথে সম্পর্কিত LM রেখা। এখন আমরা H প্রাইমের সাথে সম্পর্কিত অর্থের চাহিদা রেখা অঙ্কন করব। L1 প্রাইম Y1 আয় স্তরে H প্রাইমের ক্ষেত্রে অর্থের চাহিদা রেখা। ধরে নেওয়া হয়েছে H প্রাইম ইজ গ্রেটার দেন H। H এর মান যত বেশি হয় অর্থের চাহিদা রেখা তত ঢালু হয় এবং H এর মান যত কম হয় অর্থের চাহিদা রেখা তত খাড়া হয়। L1 প্রাইম রেখা অর্থের যোগান রেখাকে E1 প্রাইম বিন্দুতে ছেদ করে, অতএব E1 প্রাইম মুদ্রাবাজারের নতুন ভারসাম্য বিন্দু এবং I1 প্রাইম ভারসাম্য সুদের হার। খ প্যানেলে I1 প্রাইম এবং Y1 আয় স্তরের সংমিশ্রণটি স্মল E1 প্রাইম বিন্দু দ্বারা নির্দেশ করা হয়েছে। এখন I2 স্তরে H প্রাইমের সাথে সম্পর্কিত চাহিদা রেখাটি অঙ্কন করা হবে। আয় বৃদ্ধি পাওয়ায় লেনদেন চাহিদা বৃদ্ধি পায়, ফলে অর্থের চাহিদা রেখা L1 প্রাইম ডানে স্থানান্তরিত হয়ে L2 প্রাইম হয়। এই নতুন চাহিদা রেখাটি আমাদের অপরিবর্তিত অর্থের যোগান রেখাকে E2 প্রাইম বিন্দুতে ছেদ করে, অতএব E2 প্রাইম মুদ্রাবাজারের নতুন ভারসাম্য বিন্দু এবং I2 প্রাইম ভারসাম্য সুদের হার। খ প্যানেলে I2 প্রাইম এবং Y2 এর সংমিশ্রণ স্মল E2 প্রাইম বিন্দু দ্বারা নির্দেশ করা হয়েছে। E1 প্রাইম ও E2 প্রাইম সংযোগকারী রেখা LM প্রাইম H প্রাইমের সাথে সম্পর্কিত LM রেখা। তাহলে আমরা এখানে লিখতে পারি এটি হচ্ছে H প্রাইমের সাথে সম্পর্কিত এবং LM হচ্ছে H এর সাথে সম্পর্কিত LM রেখা। এখন আমরা H ও H প্রাইমের ক্ষেত্রে Y1 হতে Y2 তে আয় বৃদ্ধির ফলাফল বিশ্লেষণ করব। Y1 হতে Y2 তে আয় বৃদ্ধির কারণে অর্থের লেনদেন চাহিদা উভয় ক্ষেত্রে সমপরিমাণ বৃদ্ধি পায়, ফলে L ও L প্রাইম চাহিদা রেখা সমপরিমাণ ডানে স্থানান্তরিত হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই L এবং L প্রাইম উভয় জোড়া রেখা স্থানান্তরের ক্ষেত্রে সমপরিমাণ স্থানান্তর ঘটেছে, কারণ আয়ের বৃদ্ধি নির্দিষ্ট। এই আয় বৃদ্ধির কারণে অর্থের লেনদেন চাহিদাও নির্দিষ্ট পরিমাণ বৃদ্ধি পেয়েছে। অর্থের চাহিদা রেখা L সমান KY মাইনাস HI এবং অর্থের চাহিদা রেখা L প্রাইম সমান KY মাইনাস H প্রাইম I। অতএব চেঞ্জ ইন L বা ডেল L ইজ ইকুয়াল টু K ইন্টু চেঞ্জ ইন Y। আমরা এখান থেকেও পাচ্ছি K ইন্টু ডেল Y, এখানেও পাচ্ছি K ইন্টু ডেল Y। উভয় ক্ষেত্রে অর্থের চাহিদার যে পরিবর্তন চেঞ্জ ইন L, এই চেঞ্জ ইন L টি নির্দিষ্ট বা সমান।
এইচ প্রাইম ইজ গ্রেটার দেন এইচ হওয়ায় অর্থের চাহিদা রেখা এল প্রাইম এল এর চেয়ে ঢালু হয় এবং সুদের হার এইচ প্রাইমের ক্ষেত্রে কম বৃদ্ধি পায় এবং এইচ এর ক্ষেত্রে অধিক বৃদ্ধি পায়। ফলে এইচ প্রাইমের সাথে সম্পর্কিত যে এলএম রেখাটি রয়েছে সেই এলএম রেখাটি তুলনামূলকভাবে ঢালু এবং এইচ এর সাথে সম্পর্কিত এলএম রেখাটি তুলনামূলকভাবে খাড়া হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এইচ প্রাইম ইজ গ্রেটার দেন এইচ হলে এইচ প্রাইমের রেসিপ্রোকাল 1/h প্রাইম ইজ লেস দেন 1/h হবে। এই অসমতার উভয় দিকে কে দ্বারা গুণ করা হলে আমরা পাচ্ছি k/h প্রাইম এবং k/h। যেহেতু একটি নির্দিষ্ট সংখ্যা দ্বারা এই ভগ্নাংশটিকে গুণ করা হচ্ছে, অতএব অসমতার চিহ্নের কোনো পরিবর্তন হয় না। এখন k/h প্রাইম হলো lm প্রাইমের স্লোপ এবং k/h হলো lm এর স্লোপ। অতএব স্লোপ অফ lm প্রাইম ইজ লেস দেন স্লোপ অফ lm। সম্পূর্ণ আলোচনা থেকে এটা পরিষ্কার, এইচ এর মান বৃদ্ধি পেলে এলএম রেখার ঢাল হ্রাস পায়, অর্থাৎ এইচ এর সাথে এলএম রেখার ঢালের বিপরীত সম্পর্ক। এইচ যত বৃদ্ধি পাবে এলএম রেখার ঢাল তত হ্রাস পাবে, এইচ এর মান যত হ্রাস পাবে এলএম রেখার ঢাল তত বৃদ্ধি পাবে। অর্থাৎ সুদের হারের প্রেক্ষিতে অর্থের চাহিদার সংবেদনশীলতার সাথে এলএম রেখার ঢালের বিপরীত সম্পর্ক বিদ্যমান। এলএম রেখার ঢালের উপর কে ও এইচ এর প্রভাবের বিষয়ে আলোচনার সারমর্ম হল, এলএম রেখার ঢালের মান বড় হয় বা এলএম রেখা খাড়া হয় যদি আয়ের প্রেক্ষিতে অর্থের চাহিদার সংবেদনশীলতা কে এর মান বড় হয় অথবা সুদের হারের প্রেক্ষিতে অর্থের চাহিদার সংবেদনশীলতা এইচ এর মান ছোট হয়। অর্থাৎ কে যদি বৃদ্ধি পায় অথবা এইচ যদি হ্রাস পায় তবে k/h অনুপাত বৃদ্ধি পায়, অর্থাৎ স্লোপ অফ lm বৃদ্ধি পায়। বিপরীত ক্রমে কে যদি হ্রাস পায় অথবা এইচ যদি বৃদ্ধি পায় তবে k/h অনুপাত হ্রাস পায়, ফলে স্লোপ অফ lm হ্রাস পায়। আশা করি তোমরা এলএম রেখার ঢালের উপর কে এবং এইচ এর যে প্রভাব সেই প্রভাবটি বুঝতে সক্ষম হয়েছে। এখন আমরা দুটি চরম অবস্থা নিয়ে আলোচনা করব। এই দুটি অবস্থার একটি হলো তারল্য ফাঁদ বা লিকুইডিটি ট্র্যাপ এবং অন্যটি হলো ক্লাসিক্যাল পরিস্থিতি বা ক্লাসিক্যাল কেস। প্রথমে আলোচনা করব তারল্য ফাঁদ নিয়ে। তারল্য ফাঁদ কাকে বলে? তারল্য ফাঁদ বলতে এমন পরিস্থিতিকে বোঝায় যখন সুদের হার কমতে কমতে এমন নিম্ন পর্যায়ে পৌঁছায় যে জনগণ উক্ত সুদের হারে অসীম পরিমাণ অর্থ হাতে রাখতে প্রস্তুত থাকে। ধরা যাক সুদের হার 3% এবং মুদ্রাস্ফীতির হার 2%। সুতরাং প্রকৃত সুদের হার 3% বিয়োগ 2% সমান 1%। সুদের হার নিম্ন হওয়ায় অর্থ হাতে রাখার সুযোগ ব্যয় কম, তাই জনগণ অর্থ হাতে রাখতে চায়। আবার সুদের হার কম হওয়ায় বন্ডের দাম বেশি থাকে। সুদের হার বৃদ্ধি পেলে বন্ডের দাম হ্রাস পাবে, তাই মূলধন ক্ষতির আশঙ্কায় জনগণ বন্ড বিক্রয় করে নগদ অর্থ হাতে রাখতে চায়। ফলে অর্থের চাহিদা রেখা সম্পূর্ণ স্থিতিস্থাপক ও ভূমি অক্ষের সমান্তরাল হয়। এই ক্ষেত্রে এইচ এর মান ইনফিনিটি বা অসীম। চিত্রে I1 সুদের হারে অর্থের চাহিদা রেখা এল ভূমি অক্ষের সমান্তরাল। অর্থের চাহিদা রেখার সমান্তরাল অংশটিকে তারল্য ফাঁদ এলাকা বলে। লর্ড মিনিয়ার্ড কেইন্স তারল্য ফাঁদ ধারণার প্রবক্তা। মন্দাকালীন পরিস্থিতিতে এইরকম অবস্থা সৃষ্টি হতে পারে বলে কেইন্স এবং তার অনুসারীরা ধারণা করে। তারল্য ফাঁদের ক্ষেত্রে এলএম রেখার আকৃতি কিরূপ হয় তা এখন চিত্রের সাহায্যে ব্যাখ্যা করা হবে।
এই জন্য দুটি প্যানেল ক ও খ ব্যবহার করা হবে। ক প্যানেলে মুদ্রাবাজারের ভারসাম্য এবং খ প্যানেলে এলএম রেখা অঙ্কন করা হবে। ক প্যানেলে ভূমি অক্ষে প্রকৃত অর্থের পরিমাণ M/P এবং লম্ব অক্ষে সুদের হার I দেখানো হয়েছে। খ প্যানেলে ভূমি অক্ষে আয় ও উৎপাদন Y এবং লম্ব অক্ষে সুদের হার I নির্দেশ করা হয়েছে। Y1 আয় স্তরে অর্থের চাহিদা রেখা L1 এবং অর্থের যোগান M/P বার। অর্থের যোগান M/P বার স্তরে স্থির। অর্থের চাহিদা রেখার তারল্যফাঁদ এলাকায় ই বিন্দুতে অর্থের চাহিদা ও যোগান রেখা পরস্পরকে ছেদ করে। সুতরাং ই মুদ্রাবাজারের ভারসাম্য বিন্দু এবং ভারসাম্য সুদের হার I1 এবং Y1 এর সংমিশ্রণ খ প্যানেলে e1 বিন্দু দ্বারা নির্দেশ করা হয়েছে। এখন ধরা যাক আয় Y1 হতে Y2 তে বৃদ্ধি পায়, ফলে অর্থের চাহিদা রেখা L1 হতে ডান দিকে L2 তে স্থানান্তরিত হয়। কিন্তু তারল্যফাঁদের কারণে মুদ্রাবাজারে ভারসাম্য অবস্থার কোনো পরিবর্তন না হওয়ায় সুদের হার I1 এ অপরিবর্তিত থাকে। অতএব I1 এবং Y2 এর সংমিশ্রণ E2 বিন্দু দ্বারা নির্দেশ করা হয়েছে। E1 ও E2 বিন্দুর সংযোগকারী রেখা নির্ণয় এলএম রেখা। তারল্যফাঁদের কারণে এলএম রেখাটি ভূমি অক্ষের সমান্তরাল বা আনুভূমিক হয়। এই আনুভূমিক অংশটি মূলত এই তারল্যফাঁদ এলাকার কারণে সৃষ্টি হয়েছে। চিত্র থেকে লক্ষণীয় যে এলএম রেখাটি আমাদের অর্থের চাহিদা রেখার একটি মিরর এফেক্ট বা একটি প্রতিবিম্ব। তারল্যফাঁদের বিপরীত হলো ক্লাসিক্যাল পরিস্থিতি। এখন আমরা ক্লাসিক্যাল পরিস্থিতিতে এলএম রেখার আকৃতি কিরূপ হয় সেটি দেখাবো। ক্লাসিক্যাল অর্থনীতিবিদদের মতে অর্থের চাহিদা শুধুমাত্র লেনদেনের উদ্দেশ্যে সৃষ্টি হয় এবং তা আয়ের উপর নির্ভর করে। অর্থের চাহিদা সুদের হারের উপর নির্ভরশীল নয়, ফলে অর্থের চাহিদা রেখা উলম্ব আকৃতির হয়। ক ও খ এই দুটি প্যানেলের সাহায্যে আমরা উলম্ব আকৃতির অর্থের চাহিদা রেখার ক্ষেত্রে এলএম রেখা অঙ্কন করব। ক প্যানেলে M/P বার অর্থের যোগান রেখা, যা বরাবরের মতো উলম্ব। ধরা যাক Y1 আয় স্তরে অর্থের চাহিদা রেখা L ও অর্থের যোগান রেখা M/P বার একই। উভয় রেখা মিশে যাওয়ায় অর্থের যোগান রেখার উপর প্রতিটি বিন্দুই মুদ্রাবাজারের ভারসাম্য বিন্দু। এলএম রেখা অঙ্কনের সুবিধার্থে আমরা ধরে নিই দুটি ভারসাম্য বিন্দু E1 ও E2। E1 এবং E2 বিন্দুতে ভারসাম্য সুদের হার যথাক্রমে I1 এবং I2। খ প্যানেলে I1 এবং Y1 এর সংমিশ্রণকে e1 দ্বারা এবং I2 ও Y1 এর সংমিশ্রণকে e2 বিন্দু দ্বারা নির্দেশ করা হয়েছে। E1 ও E2 বিন্দুর সংযোগকারী রেখা নির্ণয় এলএম রেখা। অতএব দেখা যাচ্ছে অর্থের চাহিদা রেখা উলম্ব হলে এলএম রেখাও উলম্ব আকৃতির হয়। অর্থনীতি পুনর্নিয়োগ স্তরে পৌঁছালে এমন পরিস্থিতি হতে পারে। ক্লাসিক্যাল মডেলে এই পরিস্থিতি বিরাজমান বলে ধরে নেওয়া হয়, তাই একে ক্লাসিক্যাল পরিস্থিতি বলা হয়। এখন আমরা এলএম রেখার বিভিন্ন অঞ্চল নিয়ে আলোচনা করব। আমরা ইতোমধ্যে আলাদা আলাদাভাবে এলএম রেখার বিভিন্ন আকৃতি, যেমন ডানে ঊর্ধ্বগামী, আনুভূমিক এবং উলম্ব রেখা নিয়ে আলোচনা করেছি। প্রকৃতপক্ষে সাধারণত একই এলএম রেখার তিনটি অঞ্চলে তিন ধরনের আকৃতি দেখা যায়। এই তিনটি অঞ্চল হল কেইনসীয় অঞ্চল বা কেইনসিয়ান রিজিয়ন, মধ্যবর্তী অঞ্চল বা ইন্টারমিডিয়েট রিজিয়ন, ক্লাসিক্যাল অঞ্চল বা ক্লাসিক্যাল রিজিয়ন। আমরা এখন একটি এলএম রেখা অঙ্কন করে এর বিভিন্ন অঞ্চল চিহ্নিত করে এর তাৎপর্য ব্যাখ্যা করব। এই জন্য দুটি প্যানেল ক ও খ ব্যবহার করা হবে। ক প্যানেলে
বরাবরের মতো মুদ্রা বাজারের ভারসাম্য এবং খ প্যানেলে এলএম রেখা অঙ্কন করা হবে। এম বার বাই পি বার অর্থের যোগান রেখা, যা উলম্ব। Y1 আই স্তরে L1 অর্থের চাহিদা রেখা। অর্থের চাহিদা রেখা প্রথমে উলম্ব, তারপর নিম্নগামী এবং সর্বশেষ ভূমি অক্ষের সমান্তরাল। আয় ক্রমাগত বৃদ্ধি পেলে মুদ্রা বাজারের ভারসাম্য বিন্দুসমূহ হতে খ প্যানেলে এলএম রেখার বিভিন্ন বিন্দু পাওয়া যায়। যেমন L1 রেখা এবং অর্থের যোগান রেখা পরস্পর এখানে ছেদ করে, এই বিন্দুতে ছেদ করে। একইভাবে L2 চাহিদা রেখা এবং অর্থের যোগান রেখাও এই বিন্দুতে ছেদ করে। অতএব Y1 এবং Y2 আয় স্তরে সুদের হার একই, কিন্তু আয় স্তর ভিন্ন। একই সুদের হারে ভিন্ন ভিন্ন আয় স্তরে দুটি বিন্দু আমরা পাচ্ছি, এই বিন্দুটার সাথে সম্পর্কিত। এখন L3 চাহিদা রেখা এবং অর্থের যোগান রেখা এখানে ছেদ করেছে, এখানে ভারসাম্য সুদের হার I2। এই I2 সুদের হারে আয়ের পরিমাণ I3। এরপর অর্থের চাহিদা রেখা L4 এবং অর্থের যোগান রেখা পরস্পর এখানে ছেদ করে, সুতরাং ভারসাম্য সুদের হার I3। এখন I3 এবং Y4 বিন্দুটি আমরা এখানে দেখাচ্ছি। এই বিন্দুগুলো যোগ করে নির্ণেয় এলএম রেখা পাওয়া যায়। চিত্র থেকে দেখা যাচ্ছে প্রাপ্ত এলএম রেখার তিনটি অঞ্চল রয়েছে। একটি আনুভূমিক অংশ, তারপর ডানে ঊর্ধ্বগামী অংশ এবং সর্বশেষ উলম্ব অংশ। Y2 আই স্তর পর্যন্ত আনুভূমিক অংশটি কেইন্স প্রবর্তিত অর্থের চাহিদা রেখার তারল্যফাত ধারণার সাথে সম্পর্কিত, তাই এই অংশটিকে কেইন্সীয় অঞ্চল বলা হয়। Y2 হতে Y4 আই স্তরের পূর্ব পর্যন্ত এলএম রেখা ডান দিকে ঊর্ধ্বগামী। এই অংশে সুদের হারের সাথে আয়ের ধনাত্মক সম্পর্ক বিদ্যমান। এই অংশটিকে মধ্যবর্তী অঞ্চল বলা হয়। সাধারণত অপূর্ণ নিয়োগ পরিস্থিতিতে এলএম রেখা ডান দিকে ঊর্ধ্বগামী হয়। এলএম রেখার শেষ অংশে অর্থের চাহিদা সুদের হারের উপর নির্ভরশীল নয়। অর্থের চাহিদা শুধুমাত্র লেনদেনের উদ্দেশ্যে এবং আয়ের উপর নির্ভরশীল। ক্লাসিক্যাল অর্থনীতিবিদরা এই ধারণা পোষণ করতেন, তাই এলএম রেখার এই অংশকে ক্লাসিক্যাল অঞ্চল বলা হয়। পূর্ণনিয়োগ আয় স্তরে এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়। অতএব দেখা যাচ্ছে এলএম রেখাটি অর্থের চাহিদা রেখার একটি প্রতিবিম্ব। আজকের ক্লাস এখানেই শেষ করব। আজ আমরা আলোচনা করেছি এলএম রেখার ঢালের নির্ধারক, অর্থাৎ আয়ের প্রেক্ষিতে অর্থের চাহিদার সংবেদনশীলতা কে এবং সুদের হারের প্রেক্ষিতে অর্থের চাহিদার সংবেদনশীলতা এইচ এর মানের উপর এলএম রেখার ঢাল নির্ভর করে। কে এর মান বৃদ্ধি পেলে অথবা এইচ এর মান হ্রাস পেলে এলএম রেখার ঢাল বৃদ্ধি পায়। কে এর মান হ্রাস পেলে বা এইচ এর মান বৃদ্ধি পেলে এলএম রেখার ঢাল হ্রাস পায়। আরো আলোচনা করা হয়েছে তারল্যফাত ও এলএম রেখা। তারল্যফাদের ক্ষেত্রে এলএম রেখাটি ভূমি অক্ষের সমান্তরাল হয়। ক্লাসিক্যাল পরিস্থিতিতে এলএম রেখাটি উলম্ব আকৃতির হয়। এবং সর্বশেষ আমরা এলএম রেখার তিনটি অঞ্চল, কেইন্সীয় অঞ্চল, মধ্যবর্তী অঞ্চল এবং ক্লাসিক্যাল অঞ্চল আলোচনা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব এলএম রেখার স্থানান্তর এবং এলএম রেখার বহিস্থ বিন্দু সমূহ। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। খুদা হাফেজ।